আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা শুনবার জন্যে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে যারা শুনছেন বা পরবর্তীতে যারা শুনবেন তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আজকে যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিডিয়া এবং সরকার কিভাবে জনগণকে বিভ্রান্ত করে তার কিছু উদাহরণ টানব। আপনারা দেখেছেন হাসিনার পরাক্রমশালী যে সরকার 17 বছর বাংলাদেশে গণতন্ত্রহীন নির্বাচনহীন একটা সমাজ ব্যবস্থা তৈরি করেছিল। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মিডিয়া, ইলেকট্রনিক, প্রিন্ট কোথাও আমরা সেটা নিয়ে প্রতিবাদ বা প্রতিরোধ অথবা জনগণের যে মতামত সেগুলো আমরা দেখিনি, সেগুলোকে চাপা দিয়ে রেখেছিল। আমরা দেখেছিলাম কিছুদিন পর পর গণভবনে গিয়ে সম্পাদকেরা ফটো সেশন করত। শেখ হাসিনা সরকার বারবার দরকার বলে বাংলাদেশের মিডিয়া মোগলরা টিভিতে নিজেদের পত্রপত্রিকাতে পুরো প্রথম পাতা জুড়ে শুভেচ্ছা বার্তা দিত এবং বাংলাদেশের জনগণের বিরুদ্ধে গিয়ে জনগণকে প্রতারিত করে গণশত্রু হয়ে তারা কি করত? ফ্যাসিজমের পক্ষে অবস্থান নিত। এখন বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে আমরা আমাদের সম্পাদকদের একই রকম করেই তো ছবি তুলতে দেখতে পাই। তারেক রহমান সামনে থাকে, তার চারদিকে সেই শেখ হাসিনা সরকার বারবার দরকার বলা সম্পাদকেরাই, প্রকাশকেরাই তারেক রহমানের আশেপাশে ঘিরে থাকে। নির্বাচনের আগে তিনি জনগণের সাথে কথা বলার আগে সম্পাদকদের সাথে কথা বলে নিয়েছেন আগে, কেন জাতিকে পত্রপত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া অথবা সমাজের যারা প্রভাবশালী ব্যক্তিত্ব তারা প্রভাবিত করে। আমরা দেখেছিলাম বিএনপির ১-১১ যে সরকারটা ছিল আগে, মানে ২০০১ থেকে ২০০৬ যে সরকারটা ছিল, তাদেরকে জন বিরোধী সরকার হিসেবে প্রথম আলো এবং ডেইলি স্টারের কল্যাণে জনগণের কাছে চিত্রিত করা হয়েছিল। আমরা বর্তমানে লেফটেন্যান্ট জেনারেল মামুন খালিদের নানা রকমের যে জবানবন্দি আমরা দেখতে পাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি ডিজিএফআই অথবা সমাজের প্রভাবশালী লোকজনেরা কীভাবে একত্রিত হয়ে প্রোপাগান্ডামূলক নিউজ ছড়াতো এবং জনগণকে বিভ্রান্ত করত। হাসিনার উন্নয়নের গল্প, 17 বছরের ফ্যাসিজমের ধামাচাপা দেওয়ার গল্প, এগুলো সব মিডিয়া এবং সরকারের প্রশাসন যন্ত্রের ঐক্যবদ্ধ প্রচেষ্টার অংশ ছিল। এখন সেই মিডিয়া, সেই প্রশাসন যন্ত্র দেশ থেকে বিতাড়িত হয়েছে নাকি দেশেই আছে? তারা দেশেই আছে। সুতরাং জনগণকে যে বিভ্রান্ত করা, জনশত্রুতে যে পরিণত হওয়া, সেই শক্তি দেশে অ্যাক্টিভ আছে। মাঝখানে জুলাই পরবর্তীতে ইউনুস ক্ষমতায় এসেছিল, ইউনুস সংস্কার নাটক করেছিল, ফরেন সার্ভিস একাডেমিতে দীর্ঘ 18 মাস ধরে নানা রকমের নাটক সিনেমা করেছিল। ইউনুস দ্বিতীয় নোবেল পুরস্কার পেয়ে যাচ্ছে, রোহিঙ্গারা বার্মাতে গিয়ে তাদের ঈদ করতেছে, বাংলাদেশ থেকে সেন্ট মার্টিনকে আমেরিকান একটা কলোনি বানানো হচ্ছে, এরকম নানা রকমের প্রচারণা আমরা দেখতে পেয়েছি। কিন্তু সেই প্রচারণা পরবর্তীতে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে গণভোটের মধ্য দিয়ে যে গণরায় বাংলাদেশ পেয়েছে, সেই গণরায়কে এখন বলা হচ্ছে যে জনগণের সাথে প্রতারণা দিয়েছে। তারেক রহমান যেখানে 17 বছর বাংলাদেশে কথা বলতে পারেনি, সেই 17 মাসের সে এখন কি হয়ে গেছে? সে এখন রাজপুত্র হয়ে গেছে, সৌভাগ্যের বরপুত্র হয়ে গেছে মিডিয়ার কল্যাণেই। জাইমা রহমান, তারেক রহমান অথবা জুবাইদা রহমান, এরা সবাই হচ্ছে এখন জাতির নয়নের মণি মিডিয়া এবং সরকারের কল্যাণে। 17 বছরের যে হাসিনা, তাদেরকে জনগণ ভোট দিয়ে তো ক্ষমতা নিয়ে এসেছে, এমন তো না যে বিএনপিকে। সুতরাং ঐক্যবদ্ধ লোকজন, কিছু ঐক্যবদ্ধ লোকজন এখন গণভোটের যে গণরায় দিয়েছে সেটা বাংলাদেশের জনগণ দিয়েছে, কিন্তু ঐক্যবদ্ধ কিছু লোকজন জনগণের সাথে প্রতারণা দিচ্ছে।
ইউনূস সংস্কারের নামে প্রতারণা দিয়েছে, হাসিনা উন্নয়নের নামে প্রতারণা দিয়েছে, তারেক জিয়া কার্ডের নামে প্রতারণা দিয়েছে, 1 কোটি লোকের কর্মসংস্থানের নামে প্রতারণা দিচ্ছে। এগুলা সব মিডিয়ার কল্যাণে রাতকে দিন বানানো হচ্ছে, দিনকে রাত বানানো হচ্ছে। এখন সত্যিকার অর্থে বাংলাদেশ ভালো কিছু কখন পেয়েছে? সত্যিকার অর্থে বাংলাদেশ পেয়েছে শেখ মুজিবুর রহমানের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছেন, আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিল। শেখ মুজিবুর রহমানকে আমাদের সুপ্রিম লিডার হিসেবে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে 75-এ ক্ষমতার পালাক্রমের মধ্য দিয়ে জিয়াউর রহমান ক্ষমতা নিয়েছিল এবং সেনাবাহিনী সুসংগঠিত যে শক্তি আছে সেটা ইউজ করে দেশে একটা উন্নয়নের 19 দফা প্রবর্তন করেছিল এবং যার ফলে বাংলাদেশ একটি উন্নয়নের ধারায় ফিরেছিল। পরবর্তীতে এরশাদ সামরিক বাহিনীর যেই স্ট্রাকচারাল যে পাওয়ার, সংগঠনিত যে পাওয়ার, স্ট্র্যাটেজিক যে পাওয়ার, সেগুলো ইউজ করে জাতির উন্নয়নকে এগিয়ে নিয়ে গিয়েছিল। এখন 90 পরবর্তীতে 3 দলীয় জোটের যে রূপরেখা, সেই রূপরেখাকে অস্বীকার করে বিএনপি তত্ত্বাবধায়ক ব্যবস্থা দিতে চায়নি। একটা 17 দিনের একটা নির্বাচন হয়েছে 96-তে। পরবর্তীতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা মানে মেনে নেওয়া হয়েছে এবং সে অধীনে নানাভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে বিকৃত করার চেষ্টা হয়েছে। হাসিনা পরবর্তীতে এসে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুরোটাকে বাতিল করে দিয়েছে। গাং পার হলে নাইয়া হালার মতো একটা ব্যাপার, যে ক্ষমতায় গিয়েছে তারপরে সব কিছুকে অস্বীকার করে দেয়া। যেমন 90-তে 3 দলীয় জোটে যে রূপরেখা সেটাকে অস্বীকার করেছে বিএনপি ক্ষমতায় গিয়ে। তারা ক্ষমতাকে লম্বা করতে চেয়েছে। এর সাথে যে 7-8 বছরের যে শাসন ছিল সেটাকে স্বৈরাচারী শাসন হিসেবে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে অল্প কিছু লোক একত্রিত হয়ে, কিন্তু সেটা ভালো শাসন ছিল। জিয়াউর রহমান শাসন ভালো শাসন ছিল। এখন আমরা দেখতে পাচ্ছি সবকিছু হচ্ছে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যাওয়ার নানা রকমের চেষ্টা, ক্ষমতাকে ধরে রাখার চেষ্টা। বিএনপির 2001 থেকে 2006 যে সরকার, তাদের বিরুদ্ধে নানা রকমের প্রচারণা পত্রপত্রিকার মধ্য দিয়ে এসেছিল। পত্রপত্রিকা রাতকে দিন বানিয়েছিল, দিনকে রাত বানিয়েছিল। আমরা দেখেছিলাম তখনও সংস্কারপন্থীদের একটা আলাপ আলোচনা সামনে আসছিল, নেগেটিভ -2 -4 এরকম নানা রকমের ফর্মুলা সামনে চলে এসেছিল। এবং তার ফলশ্রুতিতে আমরা দেখেছিলাম হাসিনা ক্ষমতা এসেছে, খালেদাকে ক্ষমতা থেকে বিতাড়িত হতে হয়েছে, তারেককে মুসলেখা দিয়ে লন্ডনে পালিয়ে যেতে হয়েছে। 17 বছরের ফ্যাসিজম প্রতিষ্ঠিত হয়েছে মিডিয়ার কল্যাণে, প্রভাবশালী লোকদের কল্যাণে। শেখ হাসিনা সরকার বারবার দরকার এমন অন্ধ অনুগত জনশত্রুদের কল্যাণে। এখন ইউনূস ক্ষমতায় এসে ইউনূস রাজনৈতিক দলগুলো শক্তিতে শক্তিমান হয়ে নানা রকমের চুক্তি করেছে, সরকারে থাকার কল্যাণে, মিডিয়ার কল্যাণে সে দ্বিতীয় নোবেল পেয়েছে। সে রোহিঙ্গাদেরকে বার্মা পাঠিয়ে দিচ্ছে, সে বাংলাদেশকে আমেরিকা বানিয়ে দিচ্ছে, সে বাংলাদেশে আর কখনো রক্তাক্ত হবে না সে নিশ্চয়তা দিয়েছে বারবার। কিন্তু এই সব কিছুর মধ্যেও ইউনূসের একটা ভালো দিক হচ্ছে, সে যেহেতু একজন সফল ব্যক্তি, তার যেহেতু অনেক কিছু পরিচালনা করার এক্সপেরিয়েন্স আছে, সুতরাং সে ওই এক্সপেরিয়েন্সগুলোকে ইউজ করে দেশের জন্য যা যা কিছু ভালো হওয়া দরকার সেগুলো চেষ্টা করেছে। আমরা দেখেছি 2 দিন পর পর যমুনার আশেপাশে অবরোধ করতে, অবস্থান নিতে, এগুলো নষ্ট রাজনীতির অংশ। এখন তো আমরা দেখতে পাই না। কেন দেখতে পাই না? কারণ এখন দেশের রাজনীতি করার মতো কেউ নাই। তখন দেশে রাজনীতি করার মতো কে ছিল? বিএনপি ছিল, জামাত ছিল। এখন আওয়ামী লীগ দেশে নাই, বিএনপি সরকারে আছে, জামাত বিরোধী দলে আছে। এখন তো আর কেউ নাই। এখন যমুনার চারদিকে কোনো রকমের অবস্থান কিছু নাই, এখন আন্দোলন বলে কিছু নাই। সুতরাং আমরা দেখতে পাচ্ছি নষ্ট রাজনীতি, দিনকে রাত করা, রাতকে দিন করা মিডিয়া কল্যাণে
বাংলাদেশের মানুষ বারবার প্রতারিত হয়েছে, সত্য থেকে বিচ্যুত হয়েছে। এখন কাঠ বাবার বাংলাদেশ হচ্ছে, 1 কোটি লোকের কর্মসংস্থানের বাংলাদেশ হচ্ছে, $1 ট্রিলিয়ন ইকোনমির বাংলাদেশ হচ্ছে। আমেরিকার সাথে যে বাংলাদেশের চুক্তি, সেই চুক্তি ইউনুস করেনি, সেই চুক্তি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অনুমতি নিয়ে ইউনুস করেছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তো তখন কোনো প্রতিবাদ করেনি। এখন কেন মিডিয়াতে নানা রকমের জিনিসপত্র ছাপাচ্ছে? কারণ উদুর পিণ্ডি ভুদুর ঘাটে চাপাতে হবে, জাতিকে বিভ্রান্ত করতে হবে। আমরা দেখতে পেয়েছি প্রধানমন্ত্রী বাণিজ্য উপদেষ্টা বলেছেন আমেরিকার সাথে যে চুক্তি তারা সেটাকে কি করবেন, সম্মান জানাবেন, তারা সেটার বিরুদ্ধে কোনো কিছু করবেন না। সুতরাং আমেরিকাকে চটিয়ে বাংলাদেশে কেউ ক্ষমতায় থাকতে পারবে না। হাসিনা ছিল, সেই জন্যই তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছে, ক্ষমতাচ্যুত হতে হয়েছে। এখন হাসিনা যেহেতু ক্ষমতাচ্যুত হয়েছে, হাসিনা যেহেতু আমেরিকার বিরুদ্ধে ছিল, এখন বাংলাদেশে যারা যারা আছে তারা সবাই আমেরিকার পক্ষে। বাংলাদেশের বর্তমানে আমেরিকান রাষ্ট্রদূত ব্র্যান্ট ক্রিস্টেনসেন, তিনি সরকারের নানা জায়গাতে কিন্তু আমেরিকান স্বার্থ রক্ষা করার জন্য কাজ করছেন, এবং সেটাই তার মিশন। এবং তিনি প্রচণ্ড রকম সফল একজন মানুষ। তিনি ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে গ্র্যাজুয়েট করা, প্রচণ্ড মেধাবী একজন মানুষ, প্রচণ্ড গোল ড্রিভেন একজন মানুষ। সুতরাং তার অবস্থানকালে বাংলাদেশে আমেরিকান স্বার্থবিরোধী কোনো কিছু হবে না, সেটা আমরা বিশ্বাস করি। কেন সব কিছুই হচ্ছে গিয়ে কর্মফল, যে আপনি কি করছেন, আপনার কাজ কি, আপনার গোলটা কি। বাংলাদেশের যারা রাজনীতিতে আছেন তারা কি গোল ড্রিভেন কিনা? ইউনুস গোল ড্রিভেন ছিল, 17 মাসের একটা টাইম লাইন ছিল, এবং সে সেটা টাইম লাইন ফিল আপ করেছে। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল 1 কোটি লোকের কর্মসংস্থান, $1 ট্রিলিয়ন ইকোনমি, গোল ড্রিভেন কিনা? তারা 3 মাসে কী করলো, 6 মাসে কী করলো, 1 বছরে কী করলো, 5 বছরে কী করলো? আমরা কি কোনো সফলতার কিছু দেখতে পাই? যারা শীর্ষ পর্যায়ে আছে নীতি নির্ধারণী, তাদের মধ্যে কি আমরা সেই কাজটা দেখতে পাই না। সুতরাং কার্ড বাবা দিয়ে, হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড দিয়ে, প্রচার প্রোপাগান্ডা দিয়ে খুব বেশি দিন টিকা যাবে না। এটা সেই 90 সাল না, 2000 সাল না, 2026। তরুণ সমাজ অনেক বেশি জানে, অনেক বেশি বোঝে, অনেক বেশি সচেতন। কনভেনশনাল মিডিয়া থেকে এখন আমাদের যেই সোশ্যাল মিডিয়া বা বিকল্প যে ধারাগুলো আছে সেগুলো অনেক বেশি শক্তিশালী। এই অবস্থায় সরকার যদি সত্যিকারের কাজ না করে, সরকার যদি গঠনমূলক পরিবর্তন না আনতে পারে, উদুর পিণ্ডি ভুদুর ঘাটে দিয়ে একজনের কাজের ফল অন্যজনের উপর দিয়ে খুব বেশি দূর যাওয়া যাবে না। হাসিনা রূপপুর করেছে, হাসিনা মেট্রো রেল করেছে, হাসিনা পদ্মা সেতু করেছে, হাসিনা গভীর সমুদ্র বন্দর করেছে। সব কাজগুলো জাতির জন্যে, অর্থনৈতিক উন্নতির জন্যে অনেক অনেক ভালো কাজ। এখন তারেক সরকার যদি সেগুলোকে ভালো মতো চালনা করতে না পারে, সেগুলোকে ইউজ করে যদি এগিয়ে যেতে না পারে, তারেক সরকারের ব্যর্থতা। হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড দিয়ে কার্ড বাবা সেজে অপরাজনীতি করে খুব বেশি দূর যাওয়া যাবে না। আপনাদের সবার মতামত আশা করছি। আমাদের ইউটিউবে আপনারা যুক্ত হতে পারেন, ফেসবুকে যুক্ত হতে পারেন। আপনাদের জন্যই জনসচেতনামূলক ভিডিওগুলো আমরা করে থাকি। বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলছি অনেক দিন ধরে। আপনারা সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।